আমাকে দু একজন প্রশ্ন করেছেন, ভাই ব্যাপারটা কি বলেন তো, গতকাল 3 বাহিনীর প্রধান দেখা করতে গেল, আজকে আবার প্রধান উপদেষ্টা দেখা করতে গেছে, কেন? মানে ওনার কি অবস্থা খুব বেশি খারাপ? আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে, আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আজকে সারাদিনই সবার দৃষ্টি ছিল বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি কি সেটির ওপরে। এছাড়া রাজনীতিতে আরও বেশ কিছু ঘটনা আছে, যেমন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনের আগে আরপিও সংশোধনী আবারও হতে পারে, সেক্ষেত্রে গণভোট যুক্ত করা পোস্টাল ব্যালটে সেটি রয়েছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর বেশ কিছু বিষয়ে আপত্তি ছিল, সেই বিষয়গুলো নতুন সংশোধনীতে আসতে পারে। আরেকটি বিষয় যেটি এর মধ্যে ঘটে গেছে সেটি হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, যেটি ছিল পিলখানা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি, সেইখানে বলা হয়েছে দল হিসাবে আওয়ামী লীগের দায় এবং এটি সমন্বয়কারী ছিলেন শেখ ফজলে নূর তাপস। এছাড়াও মোট 49 জনের দায়ের কথা বলা হয়েছে। ভারতীয় গোয়েন্দার সম্পৃক্ততা, শীর্ষ রাজনীতিকদের সম্পৃক্ততা, সামরিক ব্যক্তিদের সম্পৃক্ততার কথা বলেছে। এই বিষয় নিয়েও বিশদ আলোচনা করব আমরা। তার আগে এভারকেয়ার হাসপাতালের একটু খোঁজখবর নিতে চাই। সেখানে আছেন সহকর্মী তাওহিদুল ইসলাম, তার মাধ্যমে জানতে চাই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা। এছাড়া সন্ধ্যার পর থেকে সেখানে কারা কারা এসেছিলেন, সর্বশেষ পরিস্থিতি জানতে চাই। তৌহিদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? এখন পর্যন্ত আপডেট কি আছে জানাবেন। জয়েদ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া সেই 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে আছেন, চিকিৎসা নিচ্ছেন। আজকে রাত 10টার পরে চীন থেকে 7 সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ একটি চিকিৎসকের দল কিন্তু প্রবেশ করেছেন। এছাড়া সকালে এসেছেন যুক্তরাজ্য থেকে চিকিৎসক একটি দল, তারা এবং বাংলাদেশ, তাদের এই সমন্বয় 3 দেশের এই চিকিৎসকদের সমন্বয় কিন্তু একটি বৈঠক চলতেছে হাসপাতালে, আমরা জানতে পেরেছি। এই বৈঠকের পরে পরবর্তী চিকিৎসা কী হবে সেটি সিদ্ধান্ত হবে, হয়তো এরপরে গণমাধ্যমে জানাবে। কিন্তু এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার অবস্থা কিন্তু অপরিবর্তিত আছে, দল থেকে জানানো হয়েছে। এমনিতে সার্বিক অপরিবর্তিত অবস্থায় চিকিৎসা এখন পর্যন্ত চলছে। এছাড়া যে তার মেডিকেল যে মিটিংটি চলছে, সেই আমরা শুনতে পারছি যে তার শরীরের অপরিবর্তিত অবস্থায় বিদেশে নেওয়া যায় কিনা বা কি, এই সমস্ত বিষয় কিন্তু তারা এখানে আলোচনা করছে বৈঠকে। বৈঠক শেষে তারা হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং দেশবাসীকে, গণমাধ্যমকে জানাবেন। এছাড়া আরও একটু জানিয়ে রাখতে চাই, সেই আজকে কিন্তু প্রধান উপদেষ্টা এই এভারকেয়ার হাসপাতালে এসেছেন বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে। তার আগে এসেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম, এরা এসেছেন। এবং প্রতিদিনই, প্রতি ঘন্টায় কিন্তু বেগম খালেদা জিয়ার সরকার প্রধান থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, তার নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ কিন্তু তার জন্য তার খোঁজখবর নিচ্ছেন এবং উৎকণ্ঠা, তারপর তার আসলে কি হচ্ছে কি হচ্ছে না সর্বক্ষণিক কিন্তু মানুষ জানতে চাচ্ছেন যে আসলে আমি এখানে যখন আসছিলাম তখন এই এভারকেয়ার হাসপাতালের সামনে যে নেতাকর্মীরা আছেন, সেই নেতাকর্মীরা কিন্তু গণমাধ্যম কর্মীদের ঘিরে ধরেছেন যে আসলে তাদের যে দেশনেত্রী এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তার অবস্থা কি, কেমন আছেন, এইগুলো নিয়ে কিন্তু মানুষ বেশ আগ্রহী এবং জানতে চান তার অবস্থা। পুরো দেশবাসী তার জন্য দোয়া করছেন। এছাড়া আমরা এভারকেয়ারের সামনে এখনও মানুষের ভিড় দেখতে পাচ্ছি, তারা এখানে বসেই কিন্তু তার জন্য দোয়া করছেন, মিলাদ করছেন, নানান তারা কার্যক্রম করছেন, কোরআনে খতম দিচ্ছেন। অর্থাৎ সবাই এখন, পুরো দেশবাসীর কিন্তু নজর পুরো এভারকেয়ার হাসপাতালের দিকে। এছাড়া কিন্তু বিএনপি থেকে জানিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজবগুলো ছড়ানো হচ্ছে, এতে কাউকে কান না দেওয়ার জন্য বলা হচ্ছে যে হাসপাতালে থেকে বেগম জিয়ার যে সর্বশেষ বা আপডেট যে তথ্যটি, সেটি কিছু লোক নির্দিষ্ট করে দিয়েছে, যেমন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন, এছাড়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 2-1 লোককে আরও ঠিক করে দিয়েছেন। এর বাইরে কারো কোনো তথ্যে মানুষকে নজর বা কান না দিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং দেশবাসীর কাছে, দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম জিয়ার জন্য। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। জায়েদ, ধন্যবাদ। তাওহিদুল ইসলাম, সহকর্মী তাওহিদুল ইসলাম যুক্ত ছিলেন এভারকেয়ার হাসপাতাল থেকে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আলোচনায় ফিরতে চাই দর্শক। শুরুতেই বলেছিলাম পিলখানা হত্যাকাণ্ড যেটি হয়েছে সেটির প্রতিবেদন এবং রাজনীতি, দুটো বিষয়ে কথা বলতে চাই। 3 জন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন স্টুডিওতে। আমার ডানে আছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
তারপর আছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক ডিআইজি, স্বাগত আপনাকেও। আর সর্বশেষ প্রান্তে আছেন যারা মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, স্বাগত আপনাকেও। শুরু করতে চাই মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাকে দিয়ে, যে প্রতিবেদনটি এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে দিয়েছে তদন্ত কমিটি, সেখানে যাদের দায়ের কথা বলা হয়েছে এর মধ্যে বর্তমান পুলিশ প্রধানও আছেন এবং তিনি বলেছেন যে সরকার সিদ্ধান্ত নেবে তার ব্যাপারে। এই গোটা প্রতিবেদনেরই একটা মূল্যায়ন বা আপনার পর্যবেক্ষণ একটু যদি বলেন আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহিল কারীম, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা অত্যন্ত একটা জঘন্য একটা আমাদের বাংলার ইতিহাসে আমি বলবো যে একটা জঘন্যতম একটা ঘটনা, পিলখানার ঘটনাটা। এটার তদন্ত, এটা একটা 3 নম্বর তদন্ত, এর আগেও 2টা তদন্ত হয়েছে। তো এখন এখানে যেহেতু একটা ঘটনা, এটা আমি বলবো যে একটা ইন্টারন্যাশনাল একটা ব্যাপার, এখানে পার্শ্ববর্তী দেশ জড়িত আছে বলে তারা তদন্তে পেয়েছে। তো এই জন্য আমি বলি যে একটু সময় নিয়ে এবং আরও দেশ ইন্টারপোলের মাধ্যমে তাদের সংশ্লিষ্ট করা দরকার ছিল এবং বিদেশি এক্সপার্ট আনা দরকার ছিল এই ব্যাপারে, তাহলে ইনকোয়ারি আরও সুষ্ঠু, আরও ভালো হতো। হয়েছে তদন্ত কমিটি যে তারা অনেকের নাম নিজেরা উচ্চারণ করেননি সংবাদ সম্মেলনে, কিন্তু নাম সেখানে আছে, এবং পরবর্তীতে আবার বলেছে যে এই প্রতিবেদনটি গোপন নয়, সরকার চাইলে প্রকাশও করতে পারে। এই যে প্রভাবশালী ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় আছেন, সরকারেরই বিভিন্ন জায়গায় এখন বহাল আছেন, যাদের বিরুদ্ধে প্রতিবেদন গিয়েছে, এগুলোর বিষয়ে সরকারের কি অবস্থান নেওয়া উচিত আপনার মনে হয়? না, একটা সরকারকে তো দুর্বল হইলে হবে না, সরকারকে তো স্পষ্ট করে বলতে হবে। যেহেতু অপরাধী হয় তাহলে তার বিচার হবে, অসুবিধা না। একটা গভর্নমেন্ট, একটা সাবরিন পাওয়ার তার আছে, তো এটা তো সরকার দুর্বল হলে তো আমার মনে হয় যা তাদের পরিষ্কার করা দরকার, এটা ঘোলাটে রাখা দরকার, যুক্তি নাই তো কোনো। জি, ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে একই প্রসঙ্গে অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা আছেন সহ আলোচক তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক সহ। আসলে যেটি বলছিলাম যে 2009 সালে যে আমাদের মর্মান্তিক বিডিআর হত্যাকাণ্ডটি সংঘটিত হলো এবং এই ঘটনার পর একটু আগে উনি বলেছেন যে আরও আগেও তদন্ত সম্পন্ন হয়েছে এবং আজকে যিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনিও একটি কমিটির প্রধান ছিলেন। কিন্তু আমরা সেই যে তদন্ত রিপোর্টগুলো সেগুলো জনসমক্ষে উপস্থাপিত হয়নি, সেইগুলোর আলোকে ইতিমধ্যেই কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 24-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে এটা একটা দাবিও ছিল, বিশেষ করে শহীদ পরিবারের পক্ষ থেকে ওইখানে বিডিআর হত্যাকাণ্ডের যারা সেনাবাহিনীর যারা বিশেষ করে যারা হত্যার শিকার হয়েছিলেন তাদেরও একটা দাবি ছিল এবং দেশের মানুষেরও একটা দাবি ছিল যে এই হত্যাকাণ্ডটির একটি নিরপেক্ষ নির্মোহ তদন্ত হওয়া দরকার। কেননা এর সাথে কয়েকজন ব্যক্তি মানুষের শুধুমাত্র নিহত হওয়ার ঘটনা না, একটা বাহিনীর জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি এবং আমাদের যে বর্ডার গার্ড এখন যারা আছে তাদের যে মধ্যে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে একটা নির্মোহ তদন্ত এটা প্রত্যাশিত ছিল। এবং এই ক্ষেত্রে সরকার যেটি করেছেন যে বিডিআরের যিনি সাবেক মহাপরিচালক ছিলেন ফজলুর রহমান, তার নেতৃত্বে 11 সদস্য বিশিষ্ট কমিটিটা করা হলো এবং এই কমিটি কিন্তু 11 মাস ধরে মানে কাজ করেছে। অন্য কমিটির চেয়ে এই কমিটির কাছে তো একটু সুবিধা ছিল, যেখানে আগের কমিটিগুলোর উপর একটা সরকারি নিয়ন্ত্রণ চাপ ছিল এবং এই কমিটির সেই কাজটি দায়িত্ব উপর এইভাবে আমরা বিশ্বাস করতে চাই যে তাদের উপর কোনো রকমের চাপ ছিল না। আর দ্বিতীয় কথা হলো এর আগে যেহেতু দুটো তদন্ত কমিটি সেটাও তাদের সামনে ছিল, ফলে এই তদন্ত কমিটি তারা 11 মাস ধরে যে তদন্তগুলো করেছে এবং সেই তদন্তের পর তারা যে রিপোর্টটি পেশ করেছে সময়সীমাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে একাধিকবার সুষ্ঠু তদন্তের স্বার্থে। এবং তারা যে তদন্ত রিপোর্টটি দিয়েছে সেই তদন্ত রিপোর্টে দলগতভাবে আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে এবং সেখানে একজনকে স্পেসিফিক ফজলে নূর তাপস, যিনি আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তৎকালীন সংসদ সদস্য ছিলেন, তাকে সমন্বয়কারী হিসাবে এটাকে উল্লেখ করা হয়েছে। এবং আপনারা যেটা বললেন যে সংবাদ সম্মেলনের মধ্যে না হলেও ইতিমধ্যেই জানা গেছে যে এতে অনেকের নাম সেখানে যুক্ত হয়েছে এবং সেখানে বহিঃশক্তির ইন্ধনের কথাও বলা হয়েছে। আমরা এখন যেটা দেখতে চাই যে সেটা হলো যে এই রিপোর্টটি জনসমক্ষে প্রকাশ করতে যেহেতু কমিটিরও কোনো আপত্তি নেই, সরকার সেটি প্রকাশ করবেন, এইটা হলো এক কথা। দ্বিতীয় কথা হলো
যে এই রিপোর্টের মাধ্যমে যারা এই বিডিআর বিদ্রোহ এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত ছিলেন, সেই শহীদ পরিবার যারা ইতিমধ্যেই যে বিচার কার্য হয়েছে সেই বিচার কার্যে কিন্তু তাদের আস্থা ছিল না। অতএব শহীদ পরিবারের পক্ষ থেকে যে দাবিটি ছিল সেই দাবির আলোকে যেটি হয়েছে, এর পরিপ্রেক্ষিতে একটা বিচার কার্যক্রম হবে এবং সুষ্ঠু একটা বিচার কার্যক্রম, এবং এই রিপোর্টটি সরকার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যত দ্রুত এই রিপোর্টের আলোকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। এবং ব্যক্তি যিনি হোক সেটা ইম্পর্টেন্ট না, এবং তিনি কোন পদে আছেন সেটাও ইম্পর্টেন্ট না। আইন সবার জন্য সমান, এবং আইনে যদি কোনো ব্যক্তি যদি দায়ী হন তাহলে সরকারের এই ব্যাপারে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত না। আমরা মনে করি তিনি যেই হোক না কেন, তার ব্যাপারে যদি কোনো এই রিপোর্টে যদি বিশ্বাসযোগ্য অবস্থানের মধ্যে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা হলো আমাদের কথা, এবং এটি যদি না করতে পারি তাহলে এই যে 2 বার আগে হয়েছে, এবং আমরা দেখেছি, আপনি জানি না এটা সত্য কি মিথ্যা, আমাদের দেখবেন যে গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে আমাদের যে পলাতক প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এবং তিনি প্রসঙ্গক্রমে আজকের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তার দিকেও তিনি কিন্তু আঙ্গুলি নির্দেশ করেছেন। তো ফলে আমরা মনে করি যে মানুষের মনের মধ্যে যেন কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব সংশয় না থাকে, সেই কারণে এই রিপোর্টটির প্রকাশ করা এবং এই রিপোর্টের আলোকে যারা দায়ী তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, এটি সরকারের দায়িত্ব এবং এটা মানুষ দেখতে চায়। আমরা যেটি দেখেছি যে পুলিশের, বিশেষ করে এখন যেমন যিনি পুলিশের আইজিপি হিসেবে আছেন বাহারুল আলম, তিনি তখন ছিলেন এসবির প্রধান, তিনি বেশ কিছু কাজ করেছেন, যে বিভ্রান্তি সৃষ্টি কমিশনের তদন্তে অনুমানের ভিত্তিক তথ্য দিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যের ঘটনায় সরকার বিরোধীদের ফাঁসানোর চেষ্টা করেছেন। এই ধরনের মানে একেবারে যার যার দোষগুলো, যেমন অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, তার ব্যাপারে এসেছে 5 সেনা অফিসারকে ফাঁসানোর জন্য ডিজিএফকে মিথ্যা তথ্য সরবরাহ করেছেন, তদন্ত কাজে অসহযোগিতা করেছেন। আব্দুল কাহার আকন্দ যিনি ছিলেন অতিরিক্ত ডিআইজি, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে। ডিএমপি কমিশনার ছিলেন তখন নাইম আহমেদ, মানে প্রত্যেকের স্পেসিফিক আলাদা আলাদা করে এই রিপোর্টে উল্লেখ করা আছে। এই জায়গা থেকে যারা সরকারের নাগালে আছেন, যারা পালিয়ে যাননি, তাদের বিষয়ে সরকার আশু উদ্যোগ নিতে পারে কিনা? দেখুন, আমার ধারণা যে ইতিপূর্বে যে তদন্ত কমিটিগুলো হয়েছিল সেই কমিটিগুলোতে আজকে যাদের নাম এখানে আপনি উল্লেখ করেছেন, রাজনৈতিক কারণে হয়তো তাদের নামগুলো সেখানে আগে ছিল না, যদি থাকতো তাহলে অন্ততপক্ষে আজকে পুলিশ প্রধানের মতো যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেই দায়িত্ব তিনি হয়তো পেতেন না, এই সরকার তাকে সেই দায়িত্বটা দেওয়ার কথা না। এখন যেহেতু আলোচনায় এগুলো আসছে, সেগুলো সরকারের নিঃসন্দেহে যদি মানে এগুলো খতিয়ে দেখা দরকার, এবং এদের বিরুদ্ধে মনে আছে যে তখন নাসিরউদ্দিন আহমেদ পিন্টু যিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং তিনি তো মারা গেছেন, এবং এনাদের ইয়েতেই কিন্তু তিনি এটার দায় কি তাদের উপরে বর্তায় কিনা, যে বাহারুল যিনি এখন আইজিপি আছেন? অফকোর্স, আমরা যদি মনে করি যে তিনি যদি এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তদন্ত কাজকে ভিন্ন খাতে প্রবাহিত করেন এবং ভিন্ন মতের রাজনৈতিক দলের নেতাদেরকে সেখানে অভিযুক্ত করার জন্য যদি ভূমিকা রেখে থাকেন, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, এবং এটা নেওয়া সরকারের আইনগত এবং সাংবিধানিক দায়িত্ব। জি, ধন্যবাদ আপনাকে। মাহমুদুর রহমান মান্না, এই রিপোর্ট নিশ্চয় পর্যবেক্ষণ করেছেন আপনি, একটু আপনার কাছ থেকে জানতে চাই, কিছু জিনিস হচ্ছে সামনে চলে এসেছে যারা হচ্ছে এখনো বড় বড় দায়িত্বে আছেন, সেটির ক্ষেত্রেও সামনে নির্বাচন, সরকারের আরো অনেক কাজ, এই যে মানে গুরুতর অভিযোগগুলো যাদের ব্যাপারে আছে তাদের ব্যাপারে সরকারের কি স্ট্যান্ড নেওয়া উচিত, এবং মানে অনেক মানে তখন রাজনৈতিকভাবেও এটাকে ভিন্নভাবে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেখানে নিজের দলের নেতা কর্মীদেরই নাম এসেছে ওই সময়কার সরকারের, কিন্তু দেখা গেছে বিরোধী মতের উপরই বেশি গেছে তখন, আর সাধারণ বিডিআর সদস্যরাও ছিলেন। আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই, বিশেষ করে নাসিরউদ্দিন পিন্টুর বিষয়টাও হচ্ছে বেশি করে মনে পড়ে আমাদের, যদি একটু আপনার পর্যবেক্ষণ বলেন। প্রথমত আমি দুঃখ প্রকাশ করিনি, আপনি যেরকম করে আশা করেছেন আমি এই রিপোর্টটা ওরকম করে পড়িনি। মানে যেটুকু পড়া থাকলে, পর্যবেক্ষণ করা থাকলে, এটার উপরে গভীরভাবে বিশ্লেষণ করা যায়, কথা বলা যায়, ওরকম করে আমি পড়িনি। আমি পত্রিকায় যেটুকু দেখেছি আসলে ওই পর্যন্ত আমার পড়া হয়েছে। আর আমি যদি জানতাম যে আজকে এই বিষয়ের উপরে বিশেষভাবে কথা বলবেন, যদিও সারাদিন ব্যস্তই ছিলাম, এখন একটু সময়টা আমাদের ব্যস্ততাই যাচ্ছে, তারপরেও হয়তো এটা আমি পড়ে আসতে পারতাম। কিন্তু সাধারণভাবে কয়েকটা কথা আমি নিশ্চয়ই বলতে পারি। সেটা হচ্ছে যে মানে এই সরকার সম্পর্কে আমাদের ধারণাটা স্পষ্ট হওয়া দরকার। কোন অর্থে বলছি, আমি বিরাট আশা ছিল তাদের সম্পর্কে, এবং সেই আশার অনেকগুলোই আস্তে আস্তে গুড়িয়েও গেছে।
মানে আমি ভেবেছি তার সম্পর্কে 100, দেখেছি যে 40, আমি আমার কথা বলছি না, কমনারদের কথা বলছি, 40টা পয়েন্ট আমার মনে হচ্ছে যে আমি হতাশ হলাম, এটা এরকম কেন। আবার আমি যে 40টা পয়েন্টে হতাশ হয়েছি, আরেকজনে তো অন্য 40টা পয়েন্টে, আরেকজন আরেকটা 10 পয়েন্টে, এরকম করে সব মিলে এই সরকারকে কেউ একটা সফল সরকার বলে না। 24-এর অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সমগ্র জনমানুষের তৈরি হয়েছিল, সেগুলো যে তারা খুবই প্রতিনিধিত্ব করতে পেরেছেন সেরকম নয়। আবার এরকম যদি বলি আমি, তাহলে যে কেউ আমাকে আবার এক পেশেও বলতে পারে, কারণ অনেকগুলো কাজ তাদের বলা যেতে পারে তারা তো করেছেন। যেমন ধরেন, কেউ আমরা নিশ্চয়ই প্রত্যাশাই করি যে কোনোদিন শেখ হাসিনার ফাঁসির আদেশ হতে পারে, কোনোদিন তার কন্যা এবং পুত্রের দণ্ডাদেশ হতে পারে, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির আদেশ হতে পারে। এটা হয়েছে, কার্যকর হয়েছে বা না হয়েছে সেটা তো আরেক বিবেচনার বিষয়, কিন্তু এগুলো করেছেন। আমি যদি ধরেন যেরকম করে 24-এর অভ্যুত্থানের পরে ছাত্র জনতার পক্ষ থেকে বা আন্দোলনকারীদের পক্ষ থেকে এই লুটেরাদের, এই শাসক যারা শাসনের নামে দুঃশাসন চালিয়েছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাদের এবং গণহত্যা সহ সব কিছুর বিচার চেয়েছে, ওই রকম করে বিডিআর হত্যার প্রশ্নটা আসেনি। এবং ওই বিচারটা কিন্তু এই সরকার যতখানি পেরেছেন করেছেন। প্রথম দিকে খেয়াল করেন, অভিযোগ উঠেছিল যে বিচারকে এড়িয়ে যাওয়া হচ্ছে, বোধহয় এই সরকারের আমলে এই বিচারটা হবে না। আমাদের সংশয় হচ্ছিল যে এর পরেও যারা ক্ষমতায় আসবেন তারা যে বিচার করবেন তারই বা গ্যারান্টি কি, অতএব আমরা এই সরকারের কাছেই চাই। কিন্তু ইকুয়ালি আমরা এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে এরকম করে বলিনি। ফলে এটার পেছনে খুব একটা ইনভেস্টিগেশনও হয়নি, এটা অনেক আলাপ আলোচনাও হয় নাই, কিন্তু একটা বিশাল দুঃসময় গেছে পুরো জাতির উপরে। কারণ তখনকার ঘটনা প্রত্যেকের মনে আছে, বিশেষ করে ধরেন ওই যে বিশাল ড্রেন দিয়ে যে লাশগুলো আসছে, মানে এই দৃশ্যটা এখন আমার চোখের সামনে ভাসছে। আর শাকিল তো মানে ব্যক্তিগতভাবে খুবই একটা ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন, যার সম্পর্কে সবাই বলেছে কষ্টের কোনো সীমা নাই। যেরকম করে ভেতরে যারা বাস করতেন, ওই সমস্ত অফিসারদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, স্ত্রী কন্যা, তারা যে বেরিয়ে আসছেন ওই ক্যাম্প থেকে, বিডিআর পিলখানা থেকে, তাদের সাথে সাংবাদিকরা গিয়ে কথা বলতে চেয়েছেন বা কথা বলেছেন, তারা যেরকম এক্সপ্রেশন দিয়েছেন, তাদের যে চোখ মুখ, বোঝা গেছে বিভীষিকা গেছে তাদের উপরে। এগুলো 24-এর অভ্যুত্থানের সফলতার পরে ওই রকম করে আমাদের সামনে আসেনি। অথচ মানে সাধারণভাবে ধরেন এরকম করে বিষয়টা প্রতিভাত হয়েছে মানুষের সামনে যে এইটা একটা বাহিনীকে, মানে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা খুবই প্ল্যান্ড অ্যান্ড ওই অর্থে তাদের মতো করে যে সাকসেসফুল একটা অপারেশন হয়েছে। এটা কখনোই আসলে হয় না, আর্মি বা এই ধরনের বাহিনীকে এইসব করে ধ্বংস করে দেওয়া যায় না, কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্বল করা যায়, প্রচণ্ড পরিমাণে দুর্বল করা যায়, সেরকম হয়েছিল। মানে আমি এরকম দেখেছি, ধরেন আমার মনে আছে, এখন এই যে আইজি সাহেব নিয়ে এত কথা হলো না, সেই সময় আইজি সাহেবের জামাতাও ওখানে ছিলেন, তার মেয়ে ওখানে ছিল, নূর মোহাম্মদ। হ্যাঁ, নূর মোহাম্মদ। ঘটনাচক্রে নূর মোহাম্মদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের জীবনে আমার ছাত্র রাজনীতির কারণে উনি একটা হলের ভিপি ছিলেন, চিনতাম, তার সাথে কথা বলেছিলাম। মানে আমার জাস্ট কথা বলতে বলতে মনে হয়েছে যে ওই যে আছাড়া যে কবিতা একটা আছে, মানে দুঃখ গিলে খাওয়ার মতো কথা বলছেন, এবং আমার মনে হচ্ছে যে উনি বেদনা চিবাচ্ছেন, দুঃখ গিলে খাচ্ছেন, এবং তার চোখে মুখে পুরো মানে মুখমণ্ডলের মধ্যে দুঃখের ছায়া, কিন্তু চোখে একটা আনন্দের একটা প্রশান্তির ভাব ফুটে তোলার চেষ্টা করছেন। কি কারণ হতে পারে? মানে বহু নারী ইজ্জত হারিয়েছেন যার তার কাছে, মানে একদম বিডিআরের বা যারা যারা এই বিউটিটা করেছিল বুঝে না বুঝে, তাদের হাতে ইজ্জত নষ্ট হয়েছে, তারা বাইরে এসে বলতে পারেননি, কেউ কাউকে কিছু বলতে পারেনি। আমরা সবাই মানে জাতির ইজ্জত রক্ষার জন্যে চুপচাপ ছিলাম। এক কথায় বলতে পারি, এই নৃশংসতার যদি বিচাররা হয় তাহলে অনেক কিছুই, আমরা যে বলি যে বিচারের সংস্কৃতি চালু করতে হবে, বিচার চালু করতে হবে, এই জিনিস কিন্তু হলো না। আপনি শেখ হাসিনার ফাঁসি দেন বা না দেন, একটা অর্ডার তো দিয়েছেন, ওটা করেও
হ্যাঁ, আমি বলবো অনেক দূরে গিয়েছে, একটা জি। প্রায় অসম্ভব জিনিস যে আমাদের কল্পনার মধ্যে ছিল না সেটা হয়েছে, কিন্তু তার মানে এটা কমপ্লিট হয়নি, আর ওগুলো অনেক কাজ বাকি বাকি। রাখলে কমপ্লিট হবেও না। অতএব এই জায়গায় আমাদের যাওয়া আপনার দরকার। কাছে আবারও আসবো, বিরতিতে যেতে হবে, এই প্রসঙ্গে আলোচনা শেষ করতে চাই, কিন্তু মোহাম্মদ আনোয়ার হোসেন আপনার কাছে আরেকবার আসতে চাই। সেটি হচ্ছে, আমরা দেখেছি এখানে বক্তব্য এসেছে ফজলে নূর তাপস, তিনি 20-25 জন নিয়ে মিছিল নিয়ে ঢুকেছেন, বের হয়েছেন 2 শতাধিক মানুষ নিয়ে, এবং ওই সময়কার ঘটনাগুলো যেভাবে পরবর্তীতে গণমাধ্যমের অবস্থান নিয়েও প্রশ্ন এসেছে প্রতিবেদনে, আপনি দেখবেন পরে বিরোধী মতের উপর চাপানোর যে চেষ্টা, বিশেষ করে তখন তুমুল জনপ্রিয় ছিলেন নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো এবং তাকে হচ্ছে বিভিন্ন দোষী সাব্যস্ত করা হলো, তাকে এবং কারাগারে তার মৃত্যু হয়েছে। আপনি মানে এই রাজনীতিটাকে কিভাবে দেখবেন? এই যে এর দায় কি, এই যে এসবির যে রিপোর্ট তারা যখন দিতেন তখন এসবির দায়িত্বে ছিলেন এখন যিনি পুলিশ প্রধান তিনি, আপনার কাছে মানে এটা কি মনে হয়, মানে নৈতিকভাবে কি উনি এখন দায়িত্বে থাকতে পারেন? বা এই যে একটা এত বড় একটা দোষ যখন প্রকাশ হয়ে গেল তখন কি করণীয় থাকতে পারে? আর এই রাজনীতিটাকে আপনি কিভাবে দেখবেন ওই সময়কার? না, আমরা যারা সরকারি চাকরি করি আমাদের তো আসলে রাজনীতির কিছু প্রশ্ন আসে না। আমরা তো বাই ডিন্ট অফ মেরিট থ্রু এক্সামিনেশন কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে আমরা আসি, বেশি দিয়ে আসতে হয়। তো আমাদের তো নিরপেক্ষতা রাখতে হবে। আমাদের চাকরিটাই এমন বড় কিছু না যে যার জন্য সত্যকে জলাঞ্জলি দিতে হবে। এইটু সাহস যদি না থাকে মানুষ আসবে, তাহলে আমরা আশরাফুল মাখলুক কথা হলাম কেন? তাহলে আমার ভিতরে আপনার একটা পশু ভিতরে পার্থক্যটা কি? সত্য যেটা সেটা আমাকে তুলে ধরতে হবে, একটু সাহস আমাদের রাখতে হবে। এবং এই পুলিশ কর্মকর্তারা বা ওই সময় অনেকের নাম এসেছে। জি জি জি, আমি দেখেছি পত্রিকায় অনেকের নাম এসেছে, অনেকে। তো এটা তো সুষ্ঠু তদন্ত হয়ে যদি তারা সত্যিকার দায়ী হয় তাহলে তাদের শুড বি পানিশড। এতে কোনো আমার মনে হয় কার্পণ্যতার কিছু নাই। ধন্যবাদ আপনাকে। এই একই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করবো, বিরতি নিব। ডক্টর সিদ্দিকুর রহমান, নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, নাসিরউদ্দিন পিন্টু ছাত্রদলের সভাপতি ছিলেন, তিনি বিএনপির রাজনীতিতে তিনি যুক্ত ছিলেন, জাতীয় সংসদেও তিনি নির্বাচন করেছেন। আমার মনে পড়ছে না উনি পাশ করেছিলেন কি না, এটা এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু নাসিরউদ্দিন পিন্টু ঢাকায় বড় হয়ে ওটা, বিশেষ করে পুরনো ঢাকার পরিবেশে তিনি বড় হয়েছিলেন, এবং এই যে এই অঞ্চলের বিশেষ করে বিএনপির দুঃসময়ের কিন্তু রাজনীতিতে তিনি অত্যন্ত মানে সাহসিকতার সাথে ছাত্র সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন। এবং তার যে মৃত্যু এবং এই মানে কারার অন্তরীণ অবস্থায় তার যে মৃত্যু, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং একটা সম্ভাবনাময় রাজনীতিবিদকে একটা মানে এখন যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে একটা মিথ্যা মামলায় তাকে যুক্ত করে তার রাজনীতি শুধু শেষ করে দেন নাই, তার জীবনটাও শেষ করে দিলেন। এবং এই ধরনের হত্যাকাণ্ড, আমি বলবো এই ধরনের মৃত্যু হত্যাকাণ্ড একটা পরিবারকে কিভাবে ধ্বংস করে দেয় এটা আমরা সবাই আমরা জানি। তো যে যদি আজকে যদি এটি প্রমাণিত হয়ে থাকে যে তিনি এই ঘটনার সাথে যুক্ত ছিলেন না, কিন্তু তিনি ফিরে আসবেন না, কিন্তু যে ঘটনাটি সংঘটিত হলো সেটি কিন্তু আমাদের বিচার ব্যবস্থার জন্য, আমাদের আইনের জন্য এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। একটু আগে উনি বলেছেন যে সরকারি কর্মকর্তাদের তো রাজনীতি বায়াসড হওয়ার দরকার নেই, কিন্তু আপনি একবার চিন্তা করেন তো ডিবি হারুনের কথা, যার নামের সাথে ডিবি যুক্ত হয়ে গিয়েছিল, এবং বিপ্লব কুমার সরকারের কথা আপনি একবার ভাবেন, মনিরুল ইসলামের কথা একবার ভাবেন, এবং এরা কি নুরুল ইসলাম, এদের কথা ভাবেন, এরা কি মানে সরকারের কর্মকর্তা ছিলেন বা পুলিশ বাহিনীর সরকারের বা জনগণের সেবক ছিলেন, না একটা কোনো দলের মানে রাজনৈতিক কর্মীর চেয়েও এরা জঘন্য ছিলেন? এটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে। এবং এই ধরনের লোকদের জন্যই কিন্তু মানে আমরা আইনগতভাবে বলি, এটা যাই বলি না কেন, মানুষের এদের উপর আস্থাটা নাই। যদি আপনি বলেন যে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমার দায়িত্ব, এই দায়িত্ব কেউ পালন করেনি, এটা হয়েছে। এবং এই হওয়ার কারণেই পিন্টুদের মতো অসংখ্য মানুষ এই ফেসিবাদী শাসনামলে, আশ্চর্য এবং প্রশ্নের জায়গাটা ছিল যে মানে এমনই একজন এখন পুলিশ বাহিনীর প্রধান। হ্যাঁ, সেটাই যদি এটা থাকে, এটা আমার মনে হয় দ্রুত এই ব্যাপারে সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। ধন্যবাদ আপনাদের তিনজনকে। একটা বিরতির সময় হয়েছে দর্শক, কথা বলছিলাম পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে। বিরতি নিচ্ছি, ফিরে এসে চলমান রাজনৈতিক কথা হবে, সঙ্গে থাকবেন।
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন আরএসএল জনতন্ত্র গণতন্ত্র। বিরতির আগে কথা বলছিলাম পিলখানা হত্যাকাণ্ড নিয়ে। বর্তমান আইজিপির নাম এসেছে, তিনি পদে থাকতে পারেন কিনা এই প্রসঙ্গগুলো নিয়েও কথা হয়েছিল। আবারও একই প্রসঙ্গে আসতে চাই, এই যে জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছে আসতে চাই, এই যে বাছাই হলো, পুলিশে নিয়োগ হলো, পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো, যার নামে এখন প্রশ্ন আছে, এই বাছাইটাকে আপনি কিভাবে দেখবেন এবং পুলিশ পুনর্গঠন হলো কিনা সামনে নির্বাচন? জানেন না, আমি মাঝে মাঝে আপনাদের শোগুলোতে সে বিব্রত হয়ে যাই। কেন এই যে প্রশ্নটা কীভাবে দেখব, এটা দেখার তো কোনো জায়গায় নেই। এত বড় একটা অভিযোগ একটা লোকের নামে আসবার পরে ওনার সাথে ব্যক্তিগত আবার ভালো সম্পর্ক আছে। যখন আন্দোলন চলে তখনও তার সাথে কিন্তু গোপনে আমার বৈঠকও হয়েছে। মানে যখন আওয়ামী লীগের আমলটার কথা বলছি, উনি মুভমেন্টের মানুষ ছিলেন, সেই অর্থে আমি মনে করি। কিন্তু যত বড় অভিযোগ উঠেছে, আমাদের দেশে একটা মানুষ এরকম হলো না, বললো যে আমার নামে এই অভিযোগ উঠেছে, আমি এখন অ্যাবস্টেইন করছি, আমার নামে বিচার করেন, বা এই অভিযোগ উঠেছে প্রমাণ হোক, তাহলে আমি শাস্তি প্রয়োগ করব। কেউই করেনি। এবং এইটা একটা মানে জাতিকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বোঝা গেল কি, যাই হোক না কেন আমি পথটা শেষ পর্যন্ত আঁকড়ে ধরার চেষ্টা করব। এবং ইনিও তাই করছেন। তার মানে উনি পুরা পুলিশ বাহিনীর জন্য কী শিখে রেখে যাচ্ছেন। আর যারা তাকে বাছাই করলো তারা ঠিক আছে হতেই পারে, ধরেন যে এই মানুষগুলো সবাই নতুন আসছে, প্রফেসর ইউনুস কোনোদিন রাজনীতি করেননি, ও যারা উপদেষ্টা আছেন তারাও কোনোদিন রাজনীতি করেননি, দেশের পরিচালনার সাথে যুক্ত ছিলেন না, তারা চেনেন না, ভুল করে ফেলেছেন। কিন্তু যখন আপনি জানলেন তখন তাদের ডিউটি কী হওয়া উচিত। এমনি কমনলি বলেন, আপনার এই টিভিতে একজন সিইও আছেন বা যেই হোক একজন আছেন, উনি যদি দেখেন যে একজনকে দিয়ে টক শোয়ে কথাই বলতে জানে না, আগে বুঝতে পারেননি, প্রথম মনে করছেন আর চেহারাটা এরা খুব ভালো, প্রেজেন্টেশন ভালো হবে, কিন্তু কথাই বলতে জানে না, ডেফিনেটলি উনি তাকে সরিয়ে দেবেন। তো এখানে আপনি কিছু করতে পারছেন না কেন? এই যে না করার পেছনে বিষয় হচ্ছে আরও এক ধরনের দুর্বলতা। দেখেন, এই গভর্নমেন্টটা আসবার পরে অটোপাস দিয়েছে না, কেন ছাত্ররা সব দূর দূর করে লিফট ধরে 13 তালে উঠে গিয়ে হইচই করেছে, আর আপনার সেক্রেটারি মন্ত্রী সাহেবরা মনে করেছে আমাদের মান সম্মান চলে গেল, দিয়ে অটোপাস দিয়ে দে। কত বড় ক্ষতি যে জাতির হয়েছে এটা তারা বুঝতে পারেননি। একইভাবে আমি বলি, এই যে সব ছাত্র নিয়ে এসে মন্ত্রী টন্ত্রী বানিয়ে দিয়েছে, এখন দেখেন তাদেরকে দিয়ে পার্টি করাবে। আবার প্রধান উপদেষ্টা বলছেন এরাই তো এই আন্দোলনে এত বড় শক্তি নিয়ে এসছে, তাদেরকে যদি একটু সাপোর্টটা দিই তাহলে কীরকম হবে, সেটাও ফেল করেছে। প্রশাসনে আমলাতন্ত্রের মধ্যে একজন আরেকজনের নামে অভিযোগ করেছেন, ও এই দোষর ছিল, এই কাজ করেছে, এই দুর্নীতি করেছে, পত্রপত্রিকায় লেখা হয়েছে, প্রুভেন, কিন্তু তারপরে কোনো ব্যবস্থা হচ্ছে না, মানে কিছু করা যায়নি। করা যায়নি মানে আমি তো বলি করেইনি। ধন্যবাদ। আবারও আসবো, বিরতির সময় হয়েছে, আবারও সময় আসলে সংক্ষিপ্ত। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন আরএসএল জনতন্ত্র গণতন্ত্র। আপসহীন নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় আছেন এভার কেয়ার হাসপাতালে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা তাকে দেখে গেছেন। এছাড়া তাকে যে মর্যাদা দেওয়া হয়েছে নিরাপত্তার ক্ষেত্রে এসএসএফ আছে, আগামীকাল নিরাপত্তা মহড়ার কথাও বলেছে এসএসএফের পক্ষ থেকে, এবং এটি নিয়ে যেন গুজব না ছড়ায়। বেগম খালেদা জিয়ার এখন যে শারীরিক অবস্থা এবং রাজনীতিতে তার যে অবস্থান, তারেক রহমানের ফিরে আসা, দ্রুত আসা নিয়েও যে কথাবার্তা চলছে, নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করছেন। সারাক্ষণ মানুষজন এখানে অবস্থান করে মোনাজাত করছে যেখানে এভার কেয়ার হাসপাতালের সামনে। একটু আগে আপনি যেটা বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সংকটাপন্ন অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই কয়দিনে বাংলাদেশের আমরা যা দেখেছি, এটা একটা নজিরবিহীন ঘটনা। দলমত নির্বিশেষে সব পথ যেন এখন এভার কেয়ার মুখী। এবং সেখানে আপনি বলেছেন যে প্রধান উপদেষ্টা আজকে এসেছেন, এর আগেও তিনি একবার এসে দেখে গেছেন, এবং ইতিমধ্যে তাকে রাষ্ট্রের মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এসএসএফ নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করা হচ্ছে। আজকে আন্তর্জাতিক মেডিকেল বোর্ডও এখন বসেছে। আন্তর্জাতিক ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে এসেছে, চায়না থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসকরা, তাদের নেতৃত্বে এখন চিকিৎসা চলছে। আমার কাছে এখন মনে হচ্ছে যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া এখন তিনি আর বিএনপির চেয়ারপারসন, বিএনপির নেত্রী না, তিনি দেশের এখন অভিভাবক পরিণত হয়েছেন। তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে তিনি যে গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তিনি যে লড়াইটা, সংগ্রামটা করেছেন, এবং এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে তিনি যে জায়গাটা করে নিয়েছেন, এটার বহিঃপ্রকাশ হয়েছে এই সম্প্রতি। আপনি দেখেন, আমি শেষ করছি এইটুক,
একদিকে শেখ হাসিনা, জি। যার মৃত্যুদণ্ডে এদেশের মানুষ উল্লাস প্রকাশ করেছে, মিষ্টি বিতরণ করছে, আর খালেদা জিয়া যিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন, যিনি এই পতিত প্রধানমন্ত্রী কর্তৃক মানে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তার মানে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, তার এই অসুস্থ অবস্থায় তার সুস্থতা কামনা করার জন্য দেশের মানুষের যে আকুতি, পরম স্রষ্টার কাছে তার যে প্রার্থনা, ধর্ম বর্ণ নির্বিশেষে, এটি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন অবস্থান তৈরি করেছে। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, রুহুল কবির রিজভী বলেছেন এই বেগম খালেদা জিয়ার অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনার যে আচরণ ছিল ওনার প্রতি সেটি দায়ী। এটা অনেকটা তো ঠিকই, কারণ যে অত্যাচার তারপর হয়েছে একটা মহিলা দিনবার প্রধানমন্ত্রী সামান্য কিছু টাকার জন্য এখন হাজার হাজার কোটি টাকা পাস হয়ে যাচ্ছে, আর সেখানে 2 কোটি 1.5 কোটি টাকা, তাও আবার একটা ট্রাস্টে, এবং সেই টাকা বেড়ে যে সে টাকা কোনো ক্ষতি হয় নাই। তো এটা তো আসলে ঠিকই, কারণ তার উপর যে অত্যাচার হয়েছে, যে কথা ভাই বললেন আসলে সিদ্দিক ভাই, এটা ঠিক। আমি একটু কথা না বলে পারছি না, আমার মনে আছে যে আমি যখন এসপি সিরাজগঞ্জ, এত মানুষকে যে কি পরিমাণ ভালোবাসে, কেন তার জন্য দোয়া করবো না। আমার দাড়ি ধরে বলতেছে যে দাড়িওয়ালা এসপি দিয়েছি তোমার জেলায়, আমার এই কথা এখন মনে পড়ছে। এবং মানে মনে হয় যে স্মৃতিশক্তি, এক অনুষ্ঠানে এরকম পান খাবে উনি, তা আমার বলতেছেন যে আমারও বোর কাছে আছে পান, দেখো, কারণ আমার ওয়াইফ পান খাইতো। তো এই জন্য স্মৃতি মানুষের কি করে আমরা বলবো কিভাবে আদর করতে, এবং উনি যে মানুষের যে মন জয় করেছেন, উনি আর এখন অ্যাকচুয়ালি শুধু বিএনপির না, উনি জাতীয়, উনি এখন জাতির কর্ণধার, জাতির নেতৃত্বে আসীন হয়েছেন, এবং সবারই দোয়া পাচ্ছে, সবাই দোয়া করছেন। হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ সবাই দোয়া করছেন যার যার সৃষ্টিকর্তা। শেষ করবো যার মাহমুদুর রহমান মান্না, কি বলেন প্রশ্ন? বেগম খালেদা জিয়ার এখনকার পরিস্থিতি প্রসঙ্গে আপনি যদি একটু যোগ করেন, ওনার শেষ পর্যায়ে আছে। না, ওনারা দুজন যা বলেছেন তার সাথে যোগ করবার মতো কোনো বিষয় নেই, তবে এইটা একই সাথে উদ্বেগের বিষয় বটে। দিস মে বি আ টার্নিং পয়েন্ট বাংলাদেশের পলিটিক্সের জন্য, কারণ আজকে আমি মানুষের মধ্যে দেখলাম, আমাকে 2-1 জন প্রশ্ন করেছেন, ভাই ব্যাপারটা কি বলেন তো, গতকাল 3 বাহিনীর প্রধান দেখা করতে গেল, আজকে আবার প্রধান উপদেষ্টা দেখা করতে গেছে, কেন? মানে ওনার কি অবস্থা খুব বেশি খারাপ? আমি জানি না, নিশ্চয়ই তারা দেখা করতে গেছেন, ভালো, আবারও ভালো লেগেছে, তাকে সম্মান দেখানো হয়েছে, এবং যে কষ্টটা তিনি করেছেন, যে সংগ্রামটা করেছেন, তার রিটার্ন এখন এরকম করে পাচ্ছেন, এটা আনন্দের ব্যাপার। কিন্তু একই সঙ্গে মানে জনগণকে একদম আপডেট রাখা ভালো, এই জায়গাটা একটু আমি মনে করি মানে ব্যত্যয় হচ্ছে, প্রপারলি করা হচ্ছে না। কম হোয়াট মে, জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সবচাইতে ভালো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। এইরকম করে হলেই আমরা সামনের দিকে যেতে পারবো। অনেক ধন্যবাদ জানাই আপনাদের 3 জনকে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে ভালো করে আসলে বলতে দিতে পারিনি। আজকের আয়োজন এখানে শেষ করবো। দর্শক, কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি, পিলখানা হত্যাকাণ্ডের যে তদন্ত রিপোর্ট এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে। আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামীকাল অন্য কোনো বিষয়ে আবার কথা।